আসসালামু আলাইকুম। আমার নাম সাইদ তাসনিম মাহমুদ এবং আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন একটা পডকাস্টে। এই পডকাস্টের নাম আমরা দিয়েছি প্রোকাস্টিনেট পডকাস্ট, যেখানে আমি এবং আমার বন্ধুরা মিলে বেশ কিছু ইস্যু নিয়ে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় নানান রকমের আলোচনা করব। আজকে আমাদের এই পডকাস্টের প্রথম পর্বে আমি, আমার বন্ধু ফাইজুস সালিহিন এবং প্রতীক মণ্ডল আমরা আলোচনা শুরু করতে চাই এবং আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পডকাস্টে। ফাইজুস এবং প্রতীক, তোমাদেরকে স্বাগত। হাই। হ্যাঁ, ঈদ ঈদ মাত্র গেল, তো সবাইকে ঈদ মোবারক। আর ফাইজুস, বলো ঈদ কেমন কাটলো, কি নিয়ে ব্যস্ত ছিলাম? ঈদ তো বলা যায় যে গত বছর কোনো ঈদ হয় নাই। এই বছরের ঈদও শোকের মধ্যেই গেছে বলা যায়, কারণ অনেকেই হচ্ছে গত বছরও ছিল বা তার আগের বছর আমাদের সাথে ছিল, এই বছর তারা হচ্ছে আমাদের মাঝে নেই। মহামারী কালের ঈদ আর কি যেরকম হয় সেরকমই হয়। আর কি কি ইস্যু নিয়ে আজকে আমরা কথা বলতে পারি, কি মনে হয়, হোয়াট আর দ্য টপিক ফর দিস উইক? কথা বলার আসলে এখন বলা যায় যে খুবই প্রাসঙ্গিক একটা টপিক হচ্ছে যে এই মুহূর্তে চলমান আমরা ঈদের সময় কিংবা ঈদের 1-2 দিন আগে থেকে যেটা দেখছি, প্যালেস্টাইনের গাজা উপত্যকায় ইসরায়েলের যেই আগ্রাসন হামলা, পাল্টা হামলা যেটা চলছে, সেটা নিয়ে আমরা আজকে হচ্ছে কথা বলবো। বেসিক্যালি এটা ইসরায়েল প্যালেস্টাইন স্পেসিফিক ভাবেও থাকতে পারে, আবার এটা ওভারঅল কিভাবে একটা মানুষ কিংবা গোষ্ঠী নিপীড়কে পরিণত হয় কিংবা কি কি কারণে একটা গোষ্ঠী নিপীড়িতের কাতারে পড়ে, সেগুলো নিয়ে আর কি আজকে আমরা আলোচনা করব। তো আমার মনে হয় যে একটা কুইক রিক্যাপ দিতে পারে আমাদেরকে প্রতীক। গত কয়েকদিনের কুইক রিক্যাপের আগে আমি আরেকটু পেছনে যাই। এটা আসলে আমাদের সবারই জানা, তারপরেও একটু আমাদের মনে করার সুবিধার্থে, সেটা হচ্ছে এই ইসরায়েল প্যালেস্টাইনের সংকটটা আসলে মূলত যে শুরু হয়েছিল বেলফোর চুক্তি, প্রথম বিশ্বযুদ্ধের সময়কার একটা স্বাধীন ইহুদি রাষ্ট্রের যে কনসেপ্টটা, আমরা সবাই এটার সাথে পরিচিত, যে সেই চুক্তির মাধ্যমে এই ধারণাটার সূত্রপাত ঘটে এবং পরবর্তীতে সম্ভবত 1948 সাল তখনই ইসরায়েল রাষ্ট্র আত্মপ্রকাশ করে। এবং যেহেতু ওই জায়গাটা দীর্ঘদিন ধরে আরব অধ্যুষিত এবং সেখানে একটা ইহুদি রাষ্ট্র হঠাৎ করে বেড়ে ওঠাটা প্রাথমিকভাবে যতটুক সহজ ছিল, পরবর্তীতে আসলে আর অতখানি সহজ হয়নি। সেই সময় বিশ্ব পরিস্থিতির নানা দিকের কারণে আরবরা হয়তো মেনে নিয়েছে, কিন্তু পরবর্তীতে যখন ইসরায়েল তার ডোমিনেন্সটা মাত্রাতিরিক্ত পর্যায়ে নিয়ে গিয়েছে, তখন আরবরা আসলে এটা প্রতিরোধ করেও কুলিয়ে উঠতে পারেননি। ইসরায়েলের ব্যাকিং তো ছিলই সব দিক থেকে। তো পরবর্তীতে আমরা দেখেছি যে এরই ধারাবাহিকতায় ইসরায়েল তাদের ভূখণ্ডটা বা তার প্রভাব অঞ্চলটা বাড়িয়ে নেওয়ার জন্য যথাসম্ভব সবসময় চেষ্টা করে এসেছে। বিপরীতে ফিলিস্তিনি তাদের সীমিত সামর্থ্যের মধ্যে চেষ্টা করেছে প্রতিহত করার জন্য হামাসের মাধ্যমে। মূলত কূটনৈতিকভাবে ইয়াসির আরাফাতও চেষ্টা করেছিল, কিন্তু আসলে এই সংকটটা কখনোই পুরোপুরি সমাধান হয়নি। এবং বিশ্ব রাজনীতির দিকে আমরা যদি তাকাই, বড় বড় রাষ্ট্র যারা রয়েছে, এদের সকলেরই স্বার্থ আছে এই রাষ্ট্রে এবং এই অঞ্চলে, এবং এই অঞ্চলের অস্থিতিশীলতা সকল বড় রাষ্ট্রের জন্যই যেমন বিব্রতকর, আবার তেমনি সকল বড় রাষ্ট্রের জন্যই কোনো না কোনো সুবিধা দিয়ে আসে। সবকিছু মিলে এই পরিস্থিতিটা অদূর ভবিষ্যতেও আসলে আমার সুযোগ নেই। আমরা ইদানিং যে চেঞ্জটা দেখতে পেরেছি সেটা হচ্ছে হামাস অপ্রত্যাশিতভাবে বিপুল সংখ্যক রকেট আক্রমণ শুরু করেছে, এবং আমরা মিসাইল ইন্টারসেপ্টরের যে কথাগুলো এতদিন পড়ে এসেছি, সেটার এবার আমরা বাস্তব রূপ দেখলাম ইসরায়েলের আয়রন ডোমের মাধ্যমে। তো সবকিছু মিলে এটা আসলে খুব নতুন কোনো ইস্যু না বা নতুন কোনো পরিস্থিতি না। গত কয়েক দশক ধরে এই পরিস্থিতিটা চলে আসছে, এবং পত্রপত্রিকায় যখন আক্রমণের মাত্রাটা বেড়ে যায়, হতাহতের মাত্রাটা বেড়ে যায়, তখন এটা আবার বার্নিং ইস্যু হয়ে ওঠে। এই পরিস্থিতিতে আমি তুষন বা ফাইজুস যে কাউকে বলবো যে এর পেছনের কারণটা কি হতে পারে, কি মনে হয় যে কেন এই সমস্যাটা সমাধান হচ্ছে না, এবং ইসরায়েল কেন এইভাবে দিনের পর দিন ওই অঞ্চলটাকে অশান্ত করে রেখেছে? কেন? প্যালেস্টাইনের মনোভাবটা খুব সহজেই বোঝা যায়, যে একজনের ওপর আক্রমণ চালালে সে চেষ্টা করবে তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, কিন্তু এই আক্রমণটা আমি আসলে কেন করছি? একইভাবে দিনের পর দিন এই আচরণটা অন্য কোনো সমাধানের দিকে না, এই রাস্তাতেই কেন বারবার সমাধান করছে? এটা কি কি মনে হয়?
আহ প্রত্যেক বেসিক্যালি ব্যাপারটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আক্রমণ বা এই যে সংঘাতটা, এটা কিন্তু আসলে মানে এটা ট্রেভর নোয়া কিছুদিন আগে বলতেছিল যে এটা আসলে যত আগে থেকে তুমি দেখা শুরু করো, অর্থাৎ তুমি যদি গত পরশু দিন ইনসিডেন্ট দেখো তাহলে ইসরায়েলের দোষ, পরশু দিনে আগের দিন ইনসিডেন্ট দেখলে সেটা প্যালেস্টাইনের দোষ। এরকম ঘুরতে ঘুরতে আমরা 60-70 বছর পেছনে চলে যেতে পারি। আমরা আসলে ব্যাপারটা হচ্ছে কি, কিছু কিছু ক্ষেত্রে আমারও মনে হয় বড় রাষ্ট্রগুলো যখন এরা ক্ষমতার দিক দিয়ে অনেক উপরে উঠে যায়, তারা বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে যে এটা আলটিমেটলি হিতে বিপরীত হয়। আমরা দেখেছি প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির উপর যে ধরনের চুক্তি করে বিভিন্ন শর্ত চাপায় দেওয়া হয়েছিল, সেটা আলটিমেটলি ব্যাকফায়ার করছিল এবং অ্যাডলফ হিটলারের মতো লোকের জনপ্রিয়তা বাড়ছিল। আবার অনেক জায়গায় যখন সংখ্যালঘুদের উপর নির্যাতন করার প্রশ্ন আসে, তখন কিন্তু আসলে ফর এক্সাম্পল বাইরের কোনো একটা শক্তির মদত থাকে এই ধরনের কাজগুলোকে আগায় নিয়ে যাওয়ার জন্য। তো আলটিমেটলি যে অপ্রেসর এবং অপ্রেসড, এই যে একটা সংকট ফাইজুস আমি ওই দিন বলতেছিলাম, এই ধরনের ইস্যুগুলো কিন্তু পৃথিবীর ইতিহাসে বিভিন্ন জায়গায় ছিল। ইসরায়েল আর প্যালেস্টাইনের ক্ষেত্রে সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে প্রথমত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটা তো গ্রাউন্ড তৈরি হয় বেসিক্যালি, যখন জুইসদেরকে এভাবে হিটলার গণহত্যা করে, তখন আসলে একটা একটা ইয়ে তৈরি করার চেষ্টা করা হয়, যে জনমত তৈরি করার চেষ্টা হয় যে না, এদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র করা দরকার। কিন্তু স্বাধীন রাষ্ট্র করতে হলে যে কারো নিজস্ব ভূমিতে গিয়ে স্বাধীন রাষ্ট্র করতে হবে, সেটা খুবই একেবারেই ধরা যাক একসেপ্টেবল না। আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই স্বাধীন রাষ্ট্রটা করার পেছনে সম্ভবত গত 50 বছরের সবচেয়ে বড় সাপোর্টটা ছিল ইউএসএ, আমি যদি ভুল না করে থাকি, তাই না? তো ফাইজুস প্রতীক, তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবা। এবং ইউএস এর এই অঞ্চলে অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে সে যে তেল এবং তার উন্নয়নের জন্য তার যে জ্বালানি প্রয়োজন, সেটা সেটার নিশ্চয়তার জন্য তার এই অঞ্চলে একটা অকৃত্রিম বন্ধু রাষ্ট্র দরকার ছিল। তো আমার মনে হয় যে ইহুদি রাষ্ট্র তৈরি করার পেছনে যে মোটিভটা, তার পিছনে ইউএস এর নিজস্ব একটা চোখ থাকায় এই মধ্যপ্রাচ্যে, সেটা খুবই দরকার ছিল। দেখা যায় যে আমরা যদি দেখি যে ইসরায়েলকে মিলিটারি সাপোর্ট দেয়া, ইসরায়েলকে টেকনোলজিক্যালি সাপোর্ট দেয়া, এবং সারা বিশ্ব যখন কূটনৈতিকভাবে বিভিন্ন ক্ষেত্রে ইসরায়েলকে দোষারোপ করার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময় দেখে আসছি ইউএস এর অ্যালাইরা তো অবশ্যই, কিন্তু ইউএসএ বেসিক্যালি এখানে নেতৃত্ব নেয় এবং ইসরায়েলকে সে প্রোটেকশন দিয়ে আসে সবসময়। এবং এটার একটা বড় কারণ আমি কিছুদিন আগে একটা ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম যে সারা পৃথিবীতে ইউএস এর মোর দেন 800 মিলিটারি বেস, এবং এর একটা বড় অংশ হচ্ছে মধ্যপ্রাচ্যে। তো মধ্যপ্রাচ্য থেকে যেহেতু ইউএস এর সরবরাহ আসে, সেহেতু তারা মধ্যপ্রাচ্য উপর একটা চোখ রাখতে চেয়েছিল, একটা বন্ধু রাখতে চেয়েছিল। এবং সেক্ষেত্রে ইসরায়েল সবচেয়ে বেশি সুইট স্পট, কারণ ইসরায়েলের দরকার একটা শক্তিশালী সাপোর্টার, আর ইউএস এর দরকার একটা মধ্যপ্রাচ্যে একটা নিজস্ব বন্ধু রাষ্ট্র যার উপর সে ভরসা করতে পারে, যেখান থেকে বেসিক্যালি এখন ইউএস এর আরো বেশ কিছু অ্যালাই তৈরি ওই মধ্যপ্রাচ্যে, বা তাদের কন্ট্রোলটা গত 50 বছরে যে পরিমাণ স্টাবলিশ হয়েছে, সেক্ষেত্রে ইসরায়েলেরও ভূমিকা রয়েছে। তো খুব সম্ভবত এই দুটো শক্তি একই সাথে একই জায়গায় মিলে নিজেদের যে বেসিক্যালি অর্থনৈতিক স্বার্থ, এখানে যতটা না আমার কেন জানি মনে হয় না যতটা না বেশি ইহুদি রাষ্ট্রের প্রয়োজন, অথবা একটা জাতিসত্তাকে টিকায় রাখার, কারণ জাতিসত্তা তো পুরো পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অত্যাচার নিপীড়নের শিকার হচ্ছে। সব জায়গায় কিন্তু আলটিমেটলি ইন্টারন্যাশনাল কমিউনিটি গিয়ে, যেমন আমরা যদি খুব রিসেন্ট টাইমের কথা চিন্তা করি, খুব রিসেন্ট টাইমে রোহিঙ্গারা কিন্তু মায়ানমারে নির্যাতিত হয়েছে, সেখানে গিয়ে কিন্তু কেউ এসে বলেনি যে আরাকানে একটা নতুন রোহিঙ্গা রাজ্য তৈরি করা হোক। সবাই কিন্তু গিয়ে বলেছে যে সাধারণ বা জেনেভা কনভেনশন যেই ধরনের সাধারণ নাগরিক সুযোগ সুবিধা একটা মানুষের পাওয়া উচিত, সংখ্যালঘু হওয়ার পরও তার জন্য সেই সুযোগ সুবিধাগুলো অব্যাহত থাকে। এটা কিন্তু পৃথিবীর সব কনফ্লিক্টের ক্ষেত্রে এটাই ছিল ইন্টারন্যাশনাল কমিউনিটির সলিউশন। কিন্তু একমাত্র এই ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা কমিউনিটিকে ইউরোপ আমেরিকা থেকে, ইউরোপের বিভিন্ন জায়গা থেকে, ফ্রান্স এবং জার্মানি থেকে সরিয়ে এনে তাদের জন্য একটা আলাদা রাষ্ট্র করে দেওয়া হবে। এভাবে করলে পৃথিবীতে যত কমিউনিটি অপারেশনের শিকার আছে, সব কমিউনিটিকেই তো আলাদা একটা রাজ্য করে দিতে হবে।
সেই আমার কাছে কেন জানি মনে হয় এখানে ধর্মীয় সংখ্যালঘু, নির্যাতিত সংখ্যালঘু হিসেবে ইহুদিদের জন্য একটা নিজস্ব রাষ্ট্র চাইতো ক্যাপিটালিস্ট যে পাওয়ার গুলো রয়েছে তাদের মধ্যপ্রাচ্য যেটা গত 50 বছরে রিসোর্সের জন্য একটা ভাইটাল জায়গা ছিল, সেখানে একটা কন্ট্রোল এস্টাবলিশ করার প্রয়োজনীয়তা বা তাগিদটা অনেক বেশি বড়। সে কারণেই আসলে চাইলেই কিন্তু এই জমি ভাগাভাগিও করা যায়, অনেক কিছুই করা যায়, কিন্তু এইখানে ইসরায়েলের একটা স্টেট হিসেবে থাকতে হবে। সে এখানে শক্তিশালী একটা রাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে কেউ যেন কোনো সংঘাতে না জড়ায়। আর এর সঙ্গে একটা কনফ্লিক্টকে কেন্দ্র করে আমার তো মনে হয় পুঁজিবাদী যে বিশাল একটা লাভ, সেটাও এখানে গুরুত্বপূর্ণ। আমাদের মনে রাখতে হবে ইসরায়েলের প্রতি বছর প্রায় $4 বিলিয়ন মতো মিলিটারি বাজেট থাকে। ইউএসএ মিলিটারি বাজেটের একটা অংশ ইসরায়েলের জন্য বরাদ্দ থাকে। তো এই ক্ষেত্রগুলোতে একটা এই সংকটটা আসলে আমাদের জন্য আপাতত দৃষ্টিতে মানবতার জন্য হুমকি মনে হলো, শক্তিশালী রাষ্ট্রগুলোর জন্য এটা কিন্তু একটা সুযোগ বা একটা হাতিয়ার। আমার মনে হয় এই কারণেই পৃথিবীর অনেক ভয়াবহ কনফ্লিক্ট সলভ করা গেলেও এই কনফ্লিক্টটাকে সলভ করা যাচ্ছে না, কারণ এই কনফ্লিক্টটাকে যারা সলভ করতে পারতো তারা মনে হয় এই কনফ্লিক্টটাকে আসলে সলভ করতে চায় না। তাই কি মনে হয়? আচ্ছা, আমি আমি এখানে একটু ইন্টারাপ্ট করি। তুষার, আমি বুঝলাম। এখন হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে দুইটা। 1 নাম্বার প্রশ্ন, ইসরায়েলের যারা সাধারণ মানুষ তারা কেন এই বিষয়টাকে সাপোর্ট করতেছে, তাদের সাইকোলজিটা কি হতে পারে, এটা 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে জিউস জাতি বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিজেরা যে শোষণের শিকার হয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। এরকম শোষণের শিকার পৃথিবীর ইতিহাসে খুব কম জাতিগোষ্ঠী হয়েছে। সেই জায়গা থেকে তারা বর্তমানে শোষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এটার কারণ কি হতে পারে? আমার এখানে যেটা মনে হয়, আসলে এটা কিন্তু শুধুমাত্র এই ইহুদিদের ক্ষেত্র না, এটা বেসিক্যালি একটা গোষ্ঠী যখন আরেকটা গোষ্ঠীকে সামগ্রিকভাবে ঘৃণা করতে থাকে, তখনই আসলে একটা জাতি গোষ্ঠী নিজে একটা শোষকের ভূমিকায় আসে। বেসিক্যালি যত এই নেতারা নিজেরা প্ল্যান করুক আরেকটা জাতিকে শোষণ করবে, যতক্ষণ না তারা তাদের নিজেদের জনগণ বা নিজেদের গোষ্ঠীর সাপোর্টটা পায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে এই অপ্রেস করাটা আসলে পসিবল হয় না। তো এটা আসলে তখনই দেখা যায়, আমরা কিন্তু এটা আসলে আমাদের চারপাশে দেখি। ধরা যাক ভারতে, বাংলাদেশে বা এমন ইউএসএ তো আমরা একটা গোষ্ঠীকে মোটা দাগে আমরা অপছন্দ করি, একটা গোষ্ঠীকে আমরা মোটা দাগে ঘৃণা করি। হয়তো দেখা যায় যে যে ঘৃণা করতেছে সে ব্যক্তিগত লেভেলে খুবই ভালো মানুষ, আমাদের মা খালা চাচার মতোই, কিন্তু তারা যখন একটা গোষ্ঠীর নাম শুনতেছে ওই গোষ্ঠীকে গালিগালাজ, ওই গোষ্ঠীকে তারা ঘৃণা করছে। তা একটা গোষ্ঠী সাধারণত এই ঘৃণাটা একত্রিত হয়ে এই সংঘবদ্ধ যে ঘৃণাটা আসলে তৎকালিত করে অন্য একটা গোষ্ঠীকে ক্ষেত্র বিশেষ সংখ্যালঘুর উপর নির্যাতনটা চাপায় দেওয়ার। এটা আমরা ভারতেও দেখছি, এটা আমরা বাংলাদেশেও ক্ষেত্র বিশেষে দেখি। দেখা যায় যে এই মানুষটা যদি আলাদা করে ওই বিপরীত গোষ্ঠীর কোনো একটা মানুষকে ব্যক্তিগত জীবনে চেনে জানে, তার সঙ্গে সে খুব ভালো মতো গল্প করতে পারে, আড্ডা দিতে পারে, তার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক তৈরি হতে পারে। কিন্তু সে যখন একটা গোষ্ঠীবদ্ধ ভাবে আরেকটা গোষ্ঠীকে দেখে, তখন তার কোন একটা ঘৃণা তৈরি হয়। একটা গোষ্ঠীকে আমরা তখন বিভিন্ন ধরনের লেভেলিং দিয়ে দিই, যে অমুক গোষ্ঠী খারাপ, অমুক গোষ্ঠী সন্ত্রাসী, অমুক গোষ্ঠী সবাই তখন সন্ত্রাসী, অমুক গোষ্ঠী শোষক, ওই গোষ্ঠীর সবাই তখন শোষক। এই কারণেই বেসিক্যালি আমার মনে হয় ইসরায়েলের সাধারণ, সে হয়তো ইসরায়েলে আছে বলে আরেক প্যালেস্টাইনি নাগরিককে সে ঘৃণা করে, বা একজন প্যালেস্টাইনি নাগরিক সে হয়তো আরেকজন ইসরায়েলিকে ঘৃণা করে। এই দুজন মানুষকে যদি তুমি অন্য একটা দেশে এনে বসায় দাও এবং তাদের মধ্যে যদি স্বাভাবিক জীবনযাপন থাকে, তারা যে হয়তো একজনের জন্য ভালো বন্ধু হতে পারে। এবং এটা যে আমরা দেখি না, এটা কিন্তু সম্ভব, এটা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি। যে আজকে বাংলাদেশে ফেসবুকে বসে আরেকটা গোষ্ঠীকে গালিগালাজ করছে, সে হয়তো ওই গোষ্ঠীর একটা মানুষের সঙ্গে অন্য কোনো জায়গায় ভালো সম্পর্ক মেনটেন করতে পারে। এটা বেসিক্যালি একটা নির্দিষ্ট গোষ্ঠী অন্য একটা গোষ্ঠীকে সামগ্রিকভাবে যখন ঘৃণা করে, তখনই আসলে একটা অপ্রেসর সুযোগ পায় যে কোন একটা জাতিগোষ্ঠীকে, কোন একটা সংঘবদ্ধ দলকে, কোন একটা জনসংখ্যার একটা পার্টকে
যেটা হয়তো অ্যাডলফ হিটলার জিউসদের ক্ষেত্রে করছে, সেটাই হয়তো আজকে জিওরা প্যালেস্টাইনের বিরুদ্ধে করতেছে। এটা হচ্ছে একটা গোষ্ঠীবদ্ধ ঘৃণাকে উস্কানি দেওয়া, আর কিছুই না। তাহলে এটা যদি মানে দুইটা পয়েন্ট আমি যদি একটু সামারি করি তুষারের কথাটা, সেটা হচ্ছে ফাইজের কাছে যাওয়ার আগে, সেটা হচ্ছে এক নাম্বার হলো এই শোষকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য যে মনস্তত্ত্বটা তৈরি হয় সেটা সাপোর্ট করে হচ্ছে সমমনা একটা কমিউনিটি, তাই কি? এক্স্যাক্টলি। যখন আমাদের একটা কমিউনিটি আমি পেয়ে যাই যে হ্যাঁ আমি যাকে ঘৃণা করতেছি এরকম আরো 1000 বা আরো 500 বা আরো 100 লোক আছে, তারাও একইভাবে ওই লোকটাকে ঘৃণা করতেছে, তার মানে আমি যে ঘৃণাটা পোষণ করতেছি সেই ঘৃণাটা ঠিক আছে, সেই ঘৃণাটা ন্যায্য ঘৃণা। বিষয়টা কি এরকম? বিষয়টা এরকম। এরকম এখন কথা হচ্ছে যদি এরকম হয়ে থাকে তাহলে এই ঘৃণাটা যে করা উচিত, এই এতগুলো মানুষ তো পরস্পরের সাথে আলোচনা করে এই ঘৃণাটা পোষণ করে নাই, কেউ না কেউ তাদের ভেতরে এই ঘৃণাটা উস্কে দিচ্ছে, অথবা ঘৃণার বীজটা বপন করার পর দিনের পর দিন সেটা আলো দিয়ে পানি দিয়ে সেই ঘৃণাটাকে বড় করে তুলতেছে, এবং এটার পেছনে অবভিয়াসলি কোনো ইন্টেলেকচুয়ালের ভূমিকা আছে, এক বা একাধিক। এই বিষয়টা আসলে মানে কিভাবে আসে, মানে গ্যাপটা কোথায় থাকে? কারণ একই সমাজে এমন মানুষও কোএক্সিস্ট করে যারা চায় যে হ্যাঁ সবাই শান্তিপূর্ণ সহাবস্থান করুক, আবার কিছু মানুষ চায় যে ঘৃণাটা উস্কে দিতে। তাহলে এই বারবার ঘৃণাটাই কেন উস্কাচ্ছে? এই শান্তিপূর্ণ সহাবস্থানটা কেন হচ্ছে? আমার মনে হয় ফাইজুল এখানে যদি আসে তাহলে ভালো হয়। ফাইজুল, এখানে তোমার কি মনে হয়, ব্যাখ্যাটা কি? তো প্রতীক হচ্ছে যে দুটো হচ্ছে প্রশ্ন করেছে, যে এক, যে ঘৃণাটা কখনো ব্যক্তিগত পর্যায়ে থেকে ট্রিগার হয়তো হয় না, বেশিরভাগ সময় একটা কমিউনিটিতে আসার পরে, গোত্রবদ্ধ হওয়ার পরে ঘৃণাটা হচ্ছে ট্রিগার্ড হয় বা অ্যাম্প্লিফাই হয়। আর দ্বিতীয়ত, হয়তো একটা কমিউনিটি যখন বিল্ড হয়ে যায় তখন পিছন থেকে কেউ হয়তো কলকাঠি নাড়ে কিংবা ঘৃণাটা হচ্ছে উস্কে দেয়, যেই কারণে ঘৃণাটা হচ্ছে সবসময় উপরে আসে ভালোবাসাটার চেয়ে কিংবা সহাবস্থানের অনুভূতিটার চেয়ে। তো এইখানে আসলে আমি একটা এক্সপেরিমেন্টের কথা হচ্ছে আর কি বলতে চাই, যেটা আমার মানে খুবই পছন্দের একটা কি বলবো এক্সপেরিমেন্ট, সাইন্টিফিক্যাল কিংবা সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট। এবং এটা কিন্তু আসলে মানে অফিসিয়ালি বলা যায় এটা একটা ব্যর্থ এক্সপেরিমেন্ট, কিন্তু আমার হিসাবে এর চেয়ে সফল এক্সপেরিমেন্ট মনে হয় খুব কমই হয়েছে, যেটা আসলে ব্যাখ্যা করতে পারবে যে কেন পৃথিবীতে এত সংঘাত, এত ঘৃণা, এত বিভেদ। তো আমাদের যখন মুক্তিযুদ্ধ হচ্ছিল 1971 সালে, ঠিক সেই সময়টাতেই অগাস্টের মাঝামাঝি সময়টাতে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে প্রফেসর ফিলিপ জিম্বার্ডো নামে একজন অধ্যাপক, তিনি হচ্ছেন একটা এক্সপেরিমেন্ট আর কি চালিয়েছিলেন, যেটা স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্ট নামে হচ্ছে বিখ্যাত। তো এটা আসলে ফান্ডিংটা করেছিল ইউএস এর সেনাবাহিনী কিংবা সামরিক দপ্তর বা কেউ একটা। তাদের মূল বিষয় ছিল যে তাদের যে জেলখানাগুলো, সেই জেলগুলোতে কয়েদিদের উপর কারারক্ষীরা এত হচ্ছে সহিংস কেন, এত নির্যাতনের উপর রাখে কেন। তো তারা যেটা করেছিল, তারা খুব র্যান্ডমলি এক্সপেরিমেন্টের জন্য হচ্ছে কিছু মানুষকে হচ্ছে নিয়েছিল, নেয়নি তারা নেয়নি, তাদের কাছে অ্যাপ্লাই করেছিল ওই এক্সপেরিমেন্টে ভলান্টিয়ার হিসেবে 15 থেকে 20 জনের মতো মানুষ, আমার এক্সাক্ট নাম্বারটা মনে নেই, আমি ডিটেইল গুলো হয়তো ভুল বলবো, তবে ওভারঅল জিনিসটা ঠিক রাখার চেষ্টা করছি। এবং এর মধ্যে থেকে তারা কোনো রকম বাছ বিচার না করে যে না দুর্বলরা মানে বন্দির ভূমিকা পালন করবে এবং সবলরা যে কারারক্ষীর ভূমিকা বা গার্ডের ভূমিকা পালন করবে, এরকম কিছু না। তারা খুবই র্যান্ডম ভাবে পুরো গ্রুপটিকে, ভলান্টিয়ারের গ্রুপটিকে দুই ভাগে ভাগ করে দিল। একদল বন্দির জীবন যাপন করবে, আরেক দল গার্ডের ভূমিকা পালন করবে। তো এখানে যেটা হলো যে প্রথম বেলায় জিনিসটা হচ্ছে খুব ভালোভাবেই হচ্ছে পার হলো। প্রথম বেলাটা, প্রত্যেকটা বেলাকে 3 ভাগে ভাগ করা যায়, প্রত্যেকটা দিনকে 8 ঘন্টার শিফট আর কি। তো 8 ঘন্টার শিফটে কয়েদিরা সবসময় কয়েদিই থাকতো, কিন্তু দেখা যেত যে গার্ডদের মধ্যে একটা ভাগ, ধরে দিলাম গার্ড দল এ, তারা হচ্ছে ডিউটি করছে, পরের শিফটে গার্ড দল বি ডিউটি করবে। তো প্রথম শিফট খুব ভালোভাবেই গেল। যেটা হলো যে প্রথম শিফটের শেষে হচ্ছে লাঞ্চ ছিল, লাঞ্চে গিয়ে
একটা ছোটখাটো একটা বাকবিতণ্ডা হলো, তেমন কিছু না। যে গার্ডদের মধ্যে একজন বলেছিল যে কয়েদিরা যেন লাইনে দাঁড়িয়ে খাবার গ্রহণ করে, তারা যেন এলোমেলো ভাবে খাবার না নেয়। তো এটা নিয়ে কয়েদিদের মধ্যে একজন বলল যে আর এটা তো একটা এক্সপেরিমেন্ট, তুমি এখানে রিয়েল লাইফের গার্ডের মতো কেন আচরণ করতো, সেটা তো একটা ছেলে খেলা। তো এই উত্তরটা খুব সম্ভবত সেই গার্ডের পছন্দ হয়নি। তার যখন শিফট চেঞ্জ হবে, দ্বিতীয় গার্ড যখন ঢুকবে, তখন সে একজনকে বলে দিয়েছিল যে ওই লোকটা একটু ঘাড়তারা টাইপের, ওকে একটু সাবধানে হ্যান্ডেল করো। এরপরে যেটা হলো যে দ্বিতীয় দলে একজন গার্ড ছিল যে একটু রকচটা এবং সে একটু চলিত বাংলায় বললে বিগ হাউস টাইপের পাবলিক, হ্যাঁ, যার হচ্ছে একটু নাড়াচাড়া করতে ভালো লাগে সবকিছু। সে গিয়ে কোনো কথাবার্তা না বলে অকারণেই সেই বন্দিকে টার্গেট করে তাকে হচ্ছে অমুক পানিশমেন্ট দেয়, তমুক পানিশমেন্ট দেয়, কোনো কারণ ছাড়া। হ্যাঁ, তো এটা হচ্ছে বাকি বন্দীদের পছন্দ হলো না, তারা এটার প্রতিবাদ করলো। প্রতিবাদে যেটা হলো তার ইয়েতে যে বাকি বন্দীদেরকেও শাস্তি দেওয়া শুরু হয়ে গেল। এর ফলে যেটা হলো, জিনিসটা খুব র্যাপিডলি হচ্ছে পরিস্থিতির হচ্ছে অবনতি ঘটতে থাকলো। প্রত্যেক শিফটে আগের শিফটের চেয়ে বেশি ভায়োলেন্স হচ্ছে ওখানে ঘটলো। সেখানে প্রথমে ভার্বাল অ্যাবিউজ দিয়ে শুরু হলো, পরে সেটা ফিজিক্যাল অ্যাবিউজে গেল, কোনো কোনো ক্ষেত্রে মারধর করা হলো, এমনকি বন্দীদেরকে রাতে ঘুমাতে দেওয়া হলো না, তাদের বেডে পানি ঢেলে দেওয়া হলো, কিংবা তারা ঘুমা গেল তাদের গড়াদে হচ্ছে ব্যাটনের বাড়ি দিয়ে তাদেরকে জাগিয়ে দেওয়া হতো। এখন কথা হচ্ছে যে বন্দীরা না হয়, বন্দী এবং গার্ডরা না হয় এক্সপেরিমেন্টের অংশ ছিল, কিন্তু যারা এক্সপেরিমেন্টটা চালাচ্ছিলেন, প্রফেসর এবং তার যে 2-3 জন অ্যাসিস্ট্যান্ট, তারা কেন এখানে হস্তক্ষেপ করছেন না? যেখানে খুব স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এখানে খুব বাজেভাবে মানুষজনকে মারা হচ্ছে কিংবা তাদেরকে মানসিকভাবে অ্যাবিউজ করা হচ্ছে। কারণ তারা ভেবে নিচ্ছিলেন এটাই হচ্ছে স্বাভাবিক, এটা এক্সপেরিমেন্ট হলো, মানুষ হচ্ছে এভাবেই হচ্ছে বিহেভ করে। তাদের চোখে ধরা পড়ছিল না যে এটা হচ্ছে একটা অস্বাভাবিক বিষয়। তো শেষমেশ যেটা হলো যে একজন অ্যাসিস্ট্যান্ট জিনিসটা হচ্ছে ধরতে পারলেন, তিনি বললেন যে না, আমার পক্ষে এখানে হচ্ছে কাজ করা সম্ভব না, প্রফেসর জিম্বার্ডো আপনি হচ্ছে এক্সপেরিমেন্ট এখানেই শেষ করেন। প্রফেসর জিম্বার্ডো বললেন না, এটা চলতে থাক, এখানে খারাপ কিছু হচ্ছে না, এরকমই হওয়ার কথা। পরবর্তীতে প্রফেসর জিম্বার্ডোর যে গার্লফ্রেন্ড ছিল, সে হচ্ছে পাশের একটা শহরেই, পাশের একটা ভার্সিটিতেই সম্ভবত মাস্টার্স স্টুডেন্ট ছিল, সে হচ্ছে আসছিল এক্সপেরিমেন্টটা দেখতে একবেলার জন্য। তো সে এসে প্রথমবার জিনিসটা উপলব্ধি করতে পারলো যে এখানে কি ভয়াবহ একটা ঘটনা ঘটছে, এবং যারা এই ঘটনাগুলো আটকাতে পারতো, প্রফেসর এবং তার অ্যাসিস্ট্যান্ট দুজন, তারা হচ্ছে জিনিসটা আটকাচ্ছে না, তারা জিনিসটা এনজয় করছে। কিন্তু যে কোনো স্বাভাবিক মানুষের পক্ষে এটা হচ্ছে কোনোভাবেই এনজয় করা সম্ভব না, কিংবা এটাকে স্বাভাবিকভাবে দেখা সম্ভব না। তো সে যেটা করলো যে আলটিমেটাম দিল প্রফেসর জিম্বার্ডোকে যে তুমি এটা বন্ধ করো, না হলে তোমার মতো একটা অসুস্থ মানুষের সাথে আমার জীবনযাপন করা সম্ভব নয়, আমাদের সম্পর্ক আমরা এখানেই শেষ করে দেবো, এরকম কিছু একটা। তো শেষমেশ যেই এক্সপেরিমেন্টটা আসলে 2 সপ্তাহ চলার কথা ছিল, সেই এক্সপেরিমেন্টটা 1 সপ্তাহের কম সময়েই হচ্ছে শেষ হয়ে গেল। এবং এরপরেও যেই কয়েদি এবং কয়েদরক্ষী, কারারক্ষী, তাদেরকে হচ্ছে ইন্টারভিউ করা হয়েছিল। এটা নিয়ে আপনারা চাইলে হচ্ছে এটার ওয়েবসাইটও আছে, ওয়েবসাইটে আপনি একটা ডকুমেন্টারিও দেখতে পারবেন, এটার উপর একটা মুভিও বানানো হয়েছে। এখন মুভিতে একটা জিনিস আমার খুবই চমৎকার লেগেছিল, সেটা হচ্ছে যে যেই বন্দি লোকটা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এবং গার্ডদের মধ্যে যেই লোকটা সবচেয়ে বেশি নির্যাতন করেছে, তাদেরকে এক্সপেরিমেন্টের শেষে মুখোমুখি বসিয়ে দেওয়া হয়েছিল এবং জাস্ট তোমরা নিজেদের মধ্যে কথা বলো। তো তখন গার্ড জিজ্ঞেস করেছিল যে আচ্ছা, আমি যে তোমাকে এই এক্সপেরিমেন্টে এত অ্যাবিউজ করলাম, এত মারধর করলাম, এত অপমান করলাম, এর জন্য কি তুমি আমার উপর বিরক্ত কিংবা আমার উপর ক্ষুব্ধ? তো তখন হচ্ছে যে বন্দি ব্যক্তিটি, সে বললেন যে না, আসলে এখানে বিরক্ত হওয়ার কিছু নেই, তোমার জায়গায় যদি আমি থাকতাম আমিও হয়তো এই কাজটাই করতাম। তো সব মিলিয়ে এই এক্সপেরিমেন্টের যেই কনক্লুশনটা হচ্ছে টানা হয়েছিল, সেটা হচ্ছে যে যখন একটা জনগোষ্ঠীকে আরেকটা জনগোষ্ঠীর উপরে কোনোভাবে রাখা হয়, তখন খুব স্বাভাবিকভাবেই যেই গোষ্ঠীটা কিছুটা হচ্ছে পাওয়ারফুল, সে হচ্ছে নিজেকে মানে গড লেভেলে ভাবা শুরু করে। সে ভাবে যে আমি যেটা করছি সেটাই ঠিক, আমি যেভাবে করছি সেটাই ঠিক, এবং এতে যদি নিচু লেভেলে থাকা গোষ্ঠীটার কোনোভাবে ক্ষতিও হয়,
সেটা আসলে লং রানে তার জন্য আসলে ভালোই করবে, কিংবা ওভারঅল পুরো সভ্যতার জন্যই এই জিনিসটা হচ্ছে একটা কল্যাণময় বিষয় হচ্ছে, কল্যাণকর বিষয় হচ্ছে। এখন আমি বলি স্ট্যানফোর্ডের ওই বেসমেন্টের সেই এক্সপেরিমেন্ট থেকে বের হয়ে আসি। যখন আমরা প্রতীকের কথায় আসি যে গোষ্ঠীগতভাবে জিনিসটা কিভাবে অ্যাম্প্লিফাই হয়। এখন একটা গোষ্ঠী হচ্ছে কিভাবে ক্রিয়েট হয়, একটা গোষ্ঠী একটা কমিউনিটি বিল্ড আপের জন্য দুটা জিনিস দরকার হতে পারে। এক, যে একটা কমন একটা গোল, অথবা একটা কমন এনিমি। এখন এই জিনিসটাও মোটামুটি পরিষ্কার যে একটা কমন গোল থাকার চেয়ে একটা কমন এনিমি থাকলে সেই কমিউনিটিটা হচ্ছে খুব স্ট্রং হয়। মানুষের ভালোবাসার চেয়ে ঘৃণার বোধটা সম্ভবত মানুষকে একত্র করে খুব বেশি। এটা হচ্ছে একটা। আর দুই, যে এই তাহলে কি একটা কমিউনিটি বিল্ড আপ হয়ে যাওয়ার পরে কেউ ঘৃণাটা উস্কে দিতে হয়? এটা সম্ভবত সব ক্ষেত্রে এই বিষয়টা খাটে না। যেমন যদি আমি বলি কেউ একজন উস্কিয়ে দিতেই হবে, হ্যাঁ অনেক ক্ষেত্রে উস্কানি হয়, রাজনৈতিক উস্কানি থাকে, এখানে অর্থনৈতিক স্বার্থে উস্কে দেওয়া হতে পারে ইনডাইরেক্টলি। কিন্তু কথা হচ্ছে যে একজন দুজন উস্কে দিচ্ছে ভালো কথা, একজন পলিটিক্যাল লিডার উস্কে দিচ্ছে, কিংবা একটা পলিটিক্যাল পার্টি উস্কে দিচ্ছে। একটা পলিটিক্যাল পার্টি কিংবা লিডার কয়জন? এরা তো মুষ্টিমেয়। তাহলে এই যে এত মানুষ, এত সাধারণ মানুষ, লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ, তারা কেন এটা ধরতে পারছে না, এই ফ্যালাসিগুলো ধরতে পারছে? বিষয়টা আসলে হচ্ছে ফ্যালাসিটা ধরতে পারার কথা না। কারণ কমিউনিটি একটা সময়, কমিউনিটি বিল্ড আপের সময় প্রত্যেকটা কমিউনিটির একটা কমন জিনিস থাকে যে আমরা অন্যদের চেয়ে সুপিরিয়র। তারা আদতে সুপিরিয়র হোক কিংবা না হোক, এটা আমি ইউএস এর হোয়াইট সুপ্রিমেসিস্টদেরকে ধরি, তারা গাত্রবর্ণের কারণে হয়তো বা কোনো একটা কারণে নিজেদেরকে বাকিদের সবার চেয়ে হচ্ছে উন্নত মনে করে। সিমিলার ভাবে ইন্ডিয়ার দিকে যদি আমরা তাকাই, বিজেপি, তারা মনে করে যে তারাই হচ্ছে সুপিরিয়র, বাকি সবাই হচ্ছে নিচু জাতের, কিংবা তারা হচ্ছে মানুষের জাতে পড়ে না। সেম জিনিসটা আমরা বিজেপিকে গালি দেই, আমরা হচ্ছে হোয়াইট সুপ্রিমেসিস্টদেরকে গালি দিই, কিন্তু আবার বাংলাদেশে আমরা মনে করি আমরা যারা সংখ্যাগুরু আমরাই হচ্ছে বেস্ট, যেহেতু আমরা একটা নির্দিষ্ট ধর্মের হচ্ছে ফলোয়ার। আবার একইভাবে চিন্তা করি, আমরাও কিন্তু 1971 হচ্ছে নির্যাতিত হয়েছিলাম, কিন্তু আমাদের মধ্যে অনেকে আবার কোনো একটা জাতিগোষ্ঠী, সেটা হচ্ছে পার্বত্য অঞ্চলে হোক, পার্বত্য চট্টগ্রামে হোক, কিংবা ধর্মীয় সংখ্যালঘু হোক, তাদের উপরে আমরা হচ্ছে নিজেদেরকে হচ্ছে সুপিরিয়র ভাবি। এই সুপিরিয়রিটির আসলে মানে কোনো লজিক্যাল ব্যাখ্যা আছে নাকি আমি জানি না, কারণ সবাই যখন সুপিরিয়র হয়ে যায় নিজের দৃষ্টিতে, তখন আসলে কেউই সুপিরিয়র থাকে না। এটা পুরো জিনিসটাই হাস্যকর। তো এই যে সুপিরিয়রিটির যে সেন্সটা আমাদের মধ্যে কাজ করে, এটাই আসলে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এনাফ একটা সংঘাত উস্কে দেওয়ার জন্য। কখনো কখনো দেখা যায় যে কোনো নেতা এই ঘৃণাটাকে উস্কে দিচ্ছে না, বরঞ্চ এই কালেকটিভ ঘৃণা কোনো একটা নেতাকে হচ্ছে জন্ম দিচ্ছে। হতে পারে সেটা হিটলার, সেও কিন্তু একটা ইহুদি বিদ্বেষ কোনো কারণে হয়তো ছিল, তার আশেপাশের যে এনভায়রনমেন্টটা, সেই ইহুদি বিদ্বেষী এনভায়রনমেন্ট কিন্তু হিটলারের উত্থানে হচ্ছে একটা বড় একটা ভূমিকা রেখেছে, এটাও কিন্তু আমরা বলতে পারি। সো এটাই আর কি, যে হ্যাঁ, যে কালেকটিভ ভাবেই কিন্তু হচ্ছে ঘৃণার চাষাবাদ হচ্ছে বাম্পার ফলন দেয়। এবং দুই, না এখানে হচ্ছে কমিউনিটি বিল্ড আপ হওয়ার পরে কেউ উস্কে দিবে, বিষয়টা এরকম না। অনেক সময় কমিউনিটির বিল্ড আপটা হয় কোন একটা গোষ্ঠীকে ঘৃণার জন্য, এবং এখানে একটা ফলস একটা সেন্স অফ সুপিরিয়রিটি কাজ করে, একটা ফলস সেন্স অফ স্যাটিসফ্যাকশন কাজ করে। যেহেতু আমি অমুক ধর্মের অনুসারী, সেহেতু আমি সবার চেয়ে শ্রেষ্ঠ, বাকি সব ধর্মের অনুসারীদের চেয়ে শ্রেষ্ঠ। অথবা যেহেতু আমি অর্থনৈতিকভাবে হচ্ছে অগ্রসর একটা দেশের নাগরিক, সেহেতু আমি হয়তো অন্যান্য অনগ্রসর দেশের নাগরিকের চেয়ে সেরা, এবং আমরা যেভাবে ভাবছি, যেভাবে আমরা উন্নত হয়েছি, সেভাবেই হয়তো বাকি বিশ্ব উন্নত হবে। এটা এরকম সেন্সও হয়তো অনেক সময় কাজ করে। যেই উন্নয়ন কিংবা উন্নয়ন মডেলের ডোজটা অনেক সময় ভূ রাজনৈতিক, ভৌগোলিক কারণে, সামাজিক কারণে, রাজনৈতিক কারণে, ভৌগোলিক কারণে অনেকভাবেই হয়তো কাজ করবে না, কিন্তু এটা জোর করে গিলানোর চেষ্টা করা হয়। এবং যখন সেটা লোকালরা গিলতে চাবে না, তখন একটা সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হয়। তবে এর বাইরে অবশ্যই তো তুষন যেটা বললো, যে এর পিছনে রাজনৈতিক কারণ থাকেও, কখনো কখনো থাকে হচ্ছে অর্থনৈতিক কারণ, খুবই টার্গেটেড কারণ থাকে। তবে সব জায়গায় এই জিনিসটা হচ্ছে একটা জিনিস কমন, যে একটা গোষ্ঠীকে সবসময় আরেকটা গোষ্ঠীর এগেইনস্টে সুপিরিয়র ভাবার একটা পরিবেশ হচ্ছে তৈরি হয়, যেই কারণে ঘৃণার চাষাবাদটাও হচ্ছে বেশি। খুব স্বাভাবিকভাবে আমি যদি নিজেকে সুপিরিয়র ভাবি বাকিদের চেয়ে, তখন যদি কেউ আমার সাথে আমার সমকক্ষ হিসেবেও কথা বলে, আমি হয়তো অফেন্ডেড ফিল করতে পারি। আর আমি যদি হচ্ছে সুপিরিয়র মনে করি নিজেকে, কেউ যদি আমাকে ইনফেরিয়র দৃষ্টিতে আমার সাথে কথা বলে, তখন তো স্বাভাবিকভাবে আমি অফেন্ডেড ফিল করব। সো বিষয়টা হচ্ছে এরকম। এখন কথা হচ্ছে, তাহলে কি আসলেই পৃথিবীতে সবাই সমান, কিংবা আসলেই কি নাকি আসলেই কোনো গোষ্ঠী সুপিরিয়র, কোনো গোষ্ঠী ইনফেরিয়র, কিংবা
যদি ধরে নেই কোনো গোষ্ঠী সুপিরিয়র এবং তারাই যোগ্য পৃথিবী শাসন করার, সেটাও কি হচ্ছে ধরে রাখা ঠিক হবে, কিংবা একটা সুপিরিয়র গোষ্ঠীকে কি ফলো করা ঠিক হবে? তো এইটাই হচ্ছে এখন বিষয়। কারণ তাত্ত্বিকভাবে বলা যায় যে না, ঘৃণার চাষাবাদ হয়তো তখন, মানে যদি আমি স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্টকেই ধরি একমাত্র আমার সোর্স অফ ইনফরমেশন হিসেবে বা ডেটা হিসেবে, তাহলে হয়তো বলতে হবে যে না, তুমি যখনই কাউকে আরেকজনের উপর স্থান দিবা সংখ্যা গুরুত্বের ভিত্তিতে, সংখ্যালঘুত্বের ভিত্তিতে, কিংবা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, কিংবা অর্থনৈতিক রাজনৈতিক যে কোনো দৃষ্টিকোণ থেকে, এখানে একটা সংঘাত সৃষ্টি হতে বাধ্য। এটা কখনোই বাদ দেওয়া যাবে না। এবং এটা যত ভালো মানুষ হোক পার্সোনাল লেভেলে, গোষ্ঠীগতভাবে তারা হচ্ছে হয়তো ভালো নাও থাকতে পারে। তো এটাই তো। তাহলে আমার মনে হয় আমাদের পডকাস্ট অনেক লম্বা হয়ে গিয়েছে, এখানে আর বেশি হয়তো আমি হ্যাঁ। ফাইজুসের সাথে একটু কথা অ্যাড হ্যাঁ, করে রাখি, মানে হ্যাঁ। প্রয়োজন হলে এটা থাকলো, না হলে থাকলো না। সেটা হচ্ছে ফাইজুস কয়েকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আসছে। এটা আসলে আমরা যদি শোষণের মনস্তত্ত্ব চিন্তা করতে চাই, শোষকের মনস্তত্ত্ব, শোষণের মনস্তত্ত্ব, সেটা এখান থেকে পুরোপুরি বের হয়ে আসছে। শোষণের আসলে দুইটা কারণ থাকে যে কেন একজন শোষক হয়ে ওঠে। এক নাম্বার কারণ হচ্ছে আমার সুপিরিয়রিটি বোধ, এটা এক নাম্বার কারণ। এবং দুই নাম্বার কারণ হচ্ছে আমি যাকে শোষণ করছি কিংবা তার সাথে যে আচরণটা, সেই আচরণটা যে অন্যায্য, এই বোধটা শোষকের থাকে না। এবং এই দুটো কারণেই মূলত শোষণটা দিনের পর দিন বৃদ্ধি পায়। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, সেটা হচ্ছে আমরা ঘরের মধ্যে একটা পিঁপড়া থাকলে পিঁপড়াটাকে কিন্তু আমরা পিষে মেরে ফেলি, এবং এটা নিয়ে আমাদের কোনো অপরাধ বোধ হয় না। এটার কারণ হচ্ছে, আমি মনে করি এটা ফাইজুসের কথা উঠে আসছে, আমি যে আচরণটা করতেছি সেই আচরণটা ন্যায্য এবং পিঁপড়ার ওই আচরণটাই প্রাপ্ত। শোষণের সাইকোলজি আসলে এই দুইটাই, এক হচ্ছে নিজেকে সুপিরিয়র ভাবা, আর দ্বিতীয়ত হচ্ছে আমি যাকে শোষণ করছি ওই আচরণটা যে ন্যায্য, ওই আচরণটা আরেকজনের কাছে যে অন্যায্য হতে পারে এই বোধটা আমার থাকে না, আমি ওটা ন্যায্য ভেবে এই কাজটা করি। আর ফাইজুস আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন শেষে রেখে গেছে, সেটা হচ্ছে কে সুপিরিয়র, আমরা আসলে কাকে সুপিরিয়র ধরবো। এইখানে একটা সুন্দর একটা টার্ম আছে, এটাকে বলে ইন্টারনালাইজড অপারেশন। অর্থাৎ একটা গোষ্ঠীকে শোষণ করতে করতে এমন একটা পর্যায়ে আচরণটা চলে যায়, তখন শোষিত গোষ্ঠী সে নিজেও বিশ্বাস করে যে হ্যাঁ এটাই আমার প্রাপ্য, অর্থাৎ আমার সাথে যা করা হচ্ছে এটা ঠিক। ফলে যেটা হয়, সে অবচেতন ভাবে প্রথমত নিজেকে মনে করে যে আমি তার থেকে নিচু শ্রেণীর, এবং একটা সময় সে সচেতন ভাবে এটা বিশ্বাস করে এবং বলেও বেড়ায় যে হ্যাঁ আমি তার থেকে নিচু শ্রেণীর। এটার একটা মোক্ষম উদাহরণ হচ্ছে, এক সময় আমাদের নারী যারা ছিল তাদের কিন্তু, এবং এখনো আমাদের সমাজে মা খালাদের মধ্যে এরকম অনেকে পাওয়া যায় যে এই কাজটা এই মেয়ের জন্য না, সেই কাজের পেছনে কোনো ইভেন কোনো ফিজিক্যাল অ্যাবিলিটির কোনো ইস্যুও নাই, সেটা হয়তো একটা মানে ম্যানেজারিয়াল ক্যাপাসিটির কোনো ইস্যু, সে মেয়েটা পারবে না। এটার কারণ হচ্ছে দিনের পর দিন এটা বিশ্বাস করানো হয়েছে যে হ্যাঁ এটা আসলে মেয়েদের কাজ না। ফলে যেটা হয়েছে যে তাদের মধ্যে এই শোষণের বোধটা ইন্টারনালাইজড হয়ে গিয়েছে। ফলে কে সুপিরিয়র এই জিনিসটা আমরা যখন নির্ধারণ করতে যাব, তখন আসলে অনেক পেছনে যেতে হবে, যে পেছনে গেলে আমি ওই দুইটা শ্রেণীর মানুষকে একটা লেভেল প্লেইং গ্রাউন্ডে আমি নিয়ে যেতে পারবো। অর্থাৎ যে গ্রাউন্ড পর্যন্ত তারা দুইজন সমান ছিল, যে গ্রাউন্ড থেকে একজন শোষক হয়ে উঠছে এবং যে গ্রাউন্ড থেকে একজন শোষিত হয়ে উঠছে, সেই গ্রাউন্ডের পর থেকে আমি যত সামনে আগাবো আমি গ্যাপটা আরো বেশি দেখতে পাবো। এবং আমার কাছে এটা মনে হতেই পারে, আমাদের ইভেন এখনো আমরা অনেকে বিশ্বাস করি যে হ্যাঁ জিউসরা হয়তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিংবা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে উন্নত, এই বোধটা আমাদের অনেকেরই আছে একটা সময়। এবং আমরা এখনো অনেকে আলাপ করি যে হ্যাঁ জার্মানরা জাতিগতভাবে শ্রেষ্ঠ, তাদের এই উদ্যম আছে। এই বিষয়টা কিন্তু একদিনের না, আমাদের এই বিশ্বাসটা যে তৈরি হয়েছে এটা বহু পুরানো ঘটনা। আমরা দীর্ঘদিন অপ্রেসড ছিলাম এবং আমাদের মনের মধ্যে সেই মানসিক হীনমন্যতাটা তৈরি হয়ে গিয়েছে। আর আরেকটা ইস্যু আমি এখানে একটু নিয়ে আসি, সেটা হচ্ছে যে মূলত মানুষ 150 জনের বেশি হলে একটা গ্রুপ ইফেক্টিভলি মেনটেন করতে পারে না। এটা রবিন ডানবার নামে একজন অ্যানথ্রোপোলজিস্ট, ব্রিটিশ অ্যানথ্রোপোলজিস্ট, উনি ওনার একটা স্টাডির মাধ্যমে বের করে এনেছিলেন যে হ্যাঁ 150 জনের যদি একটা গ্রুপ থাকে, সেখানে অ্যাক্টিভলি এবং ইফেক্টিভলি একজন মানুষ তার রিলেশনটা প্রত্যক্ষভাবে বজায় রাখতে পারে। ফলে যেটা হয় যে 150 জনের অধিক আমি যখন কোনো গ্রুপ মেনটেন করতে যাই, তখন সেইখানে আমার
কোনো একটা আইডিওলজি নিয়ে আসতে হয় বা কোনো একটা কমন গোল সেট করতে হয়, যেটা ন্যাচারাল না, ন্যাচারাল রিলেশনশিপের বাইরে ওই জিনিসটা এস্টাবলিশ করতে গেলে। ফলে আমার কাছে যেটা মনে হয় সেটা যে ঘৃণার যে প্রবৃত্তিটা, আমি যখন 150 জনের একটা গ্রুপ, আমাদের সেই আদিম সমাজে আমাদের পূর্বপুরুষরা যখন টিকে থাকতে চেয়েছে সীমিত রিসোর্সের মধ্যে, একই জায়গা নিয়ে যখন একাধিক গ্রুপের মধ্যে দ্বন্দ্ব ছিল, আমি ধরে নিই এরকম 50 জন 100 জন বা 150 জনের একটা গ্রুপ, তো দুইটা গ্রুপের মধ্যে তো ন্যাচারালি একটা দ্বন্দ্ব আছে, একটা জায়গার দখল নিয়ে, একটা রিসোর্সের দখল নিয়ে। ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে ওই ঘৃণার যে বিবর্তনটা, সেই ঘৃণার বিবর্তনটা একটা সেলফ ডিফেন্স মেকানিজম হিসেবে আমাদের মধ্যে আসলে রয়ে গিয়েছে। আমরা গত 250-300 বছরের যে চেঞ্জটা দেখেছি, এটা আসলে বিবর্তন না, এটা হচ্ছে টেকনোলজিক্যাল ডিসরাপশন বলতে পারি। যে টেকনোলজি এত বেশি এগিয়ে গিয়েছে যে ইভলিউশনটাকে পেছনে ফেলে আমাদের সোসাইটিটা অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে, যেটা ন্যাচারাল না। কিন্তু আমাদের ভেতরের জিনগত যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো তো আসলে সেই প্রাচীন যে টিকে থাকার মেকানিজম, সেটার উপরেই এখনো টিকে রয়েছে। তো সেই ক্ষেত্রে এই ঘৃণাটা, অর্থাৎ আরেকটা গোষ্ঠীর প্রতি যে ঘৃণাটা, সেই ঘৃণাটা মানুষের ভেতর থাকে, ভালোবাসাটা যেরকম থাকে ঘৃণাটাও থাকে। তো ফাইজুল যেটা বললো যে ঘৃণাটা আসলে ট্রিগার করা ইজি, এবং যে জিনিসটা হয় আমাদের ইসরায়েলে বর্তমানে, ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু, আমরা জানি যে ওনার রাজনৈতিক অবস্থানটা কিন্তু শক্ত না, ওনার রাজনৈতিক অবস্থাটা দুর্বল। তার কোয়ালিশন একটা গভর্নমেন্ট গঠন করে সে টিকে আছে। ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে তার ইন্টারনাল যে পজিটিভ পলিটিক্যাল প্র্যাকটিস, তার বাইরে গিয়ে তাকে এমন কিছু করতে হবে যে জিনিসটা ওই ইসরায়েলের মানুষের ভেতরের ঘৃণাটাকে উস্কে দেয়। আমার মনে হয় নেতানিয়াহু এবং তার সাথের যারা রয়েছেন ইন্টেলেকচুয়াল যারা, তারা হয়তো এই কাজটাই, যারা আর্মি পার্সোনাল রয়েছে তারা হয়তো এই কাজটাই সফলভাবে এক্সিকিউট করছে। তো আমার কথা এতটুকু, এরপরে যদি তুষার বা ভাইজুসের কিছু থাকে। না, আমার মনে হয় খুব চমৎকার ভাবে ফাইজুস এবং তুইও ফাইনালি এটা র্যাপ আপ করতে পারছিস। আমার মনে হয় ফাইজুস, আমরা আজকে অনেক লম্বা একটা সেশন নিয়ে ফেলছি, আমরা আজকে মনে হয় এখানে শেষ করতে পারি নাকি? হ্যাঁ, আমরা আজকে হচ্ছে এখানে শেষ করতে পারি। এনি ফাইনাল থটস? আর নেক্সট আমরা কি নিয়ে কথা বলতে পারি আজকের ডিসকাশনের উপর বেস করে? নেক্সট আমরা হচ্ছে কথা বলতে পারি এটার একটা কন্টিনিউয়েশন, তবে ডিফারেন্ট ইয়েতে, যে আমি আমার নিজের পার্সোনাল পলিটিক্যাল ভিউ সাম্য, হ্যাঁ, যদিও আমি কমিউনিজমের ধারে কাছে নাই, হ্যাঁ, বাট আমার মনে হয় যে সাম্য প্রতিষ্ঠা হওয়া জরুরি। কিন্তু যখন আমি রিয়েল লাইফে সাম্য প্র্যাকটিস করতে যাই, তখন হচ্ছে আমার হচ্ছে সাম্য মানে এই সাম্যবাদিতার কি বলবো যে অসুবিধাগুলো তখন হয়তো চোখে পড়ে। হ্যাঁ, তো এটা নিয়ে হচ্ছে আমরা আলাপ আলোচনা করতে পারি। এবং প্রতীক যেটা বললো যে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মানুষের বেশি হয়ে গেলে কমিউনিটিটা তখন আসলে ভালোভাবে হ্যান্ডেল করা যায় না। এটার হয়তো আমরা আরো কিছু, কারণ ওই যে যেটা বললো প্রতীক, যে 150 জনের বেশি হলে ওই গোষ্ঠীটাকে মেনটেন করা ন্যাচারাল ওয়ে তার পসিবল হয় না। আমি তো 15 জনের টিমই হচ্ছে হ্যান্ডেল করতে পারি না। হ্যাঁ, তো এগুলো নিয়ে হয়তো আমরা আলাপ আলোচনা করতে পারি যে সোশ্যাল বা রাজনৈতিক কিংবা সামাজিক স্তরবিন্যাস কি দরকার রয়েছে, কিংবা থাকলেও কোন ক্ষেত্রে রয়েছে। সেই ক্ষেত্রে এখানে আমরা আমাদের নিজেদের পার্সোনাল এক্সপিরিয়েন্স আনতে পারি, আমাদের কর্মস্থলে আমরা কিভাবে সাম্য মেনটেন করতে পারি কি পারি না, কেন পারি না, কিংবা কি কি ক্ষেত্রে আমাদের উন্নতি আনা উচিত, এগুলো নিয়ে হয়তো আমরা কথা বলতে পারি। অবশ্যই, এই যে ভোল্টেজ ডিফারেন্স ছাড়া তো কারেন্ট ফ্লো করে না। হ্যাঁ, এক্স্যাক্টলি, সাম্য না থাকলে কি সমাজ রান করতে পারবে? এক্স্যাক্টলি, সেটাই, এক্স্যাক্টলি। তো প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। হ্যাঁ, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা জানি না আমরা এরপরে এপিসোড আবার কবে করবো, কিভাবে করবো, বাট আমাদের চেষ্টা থাকবে এবং আশা করি আমরা সফল হতে পারবো। দেশের মানুষকে একসাথে কন্ট্রোল করা না গেলেও 3 জন মানুষকে কন্ট্রোল করা যাবে বলে আমার মনে হয় আমি পারবো। তো ফাইজুস, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রতীক মন্ডল, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আর কেউ যদি হচ্ছে মানে এই পুরা কথাটা শুনতে থাকে, তার জন্য ধন্যবাদ আরো বেশি। তাকে আমাদের পক্ষ থেকে কেউ যদি এতটুকু পর্যন্ত আসতে পারে আমাদের পডকাস্টে, তাকে বলবো যে গাও সাম্যের গান, তুমি অনেক জোস, তুমি অনেক মহান। গাও সাম্যের গান, তুমি অনেক মহান। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ সবাইকে। ওকে, হ্যাঁ, গুড।